স্বর্ণ, এই স্বর্ণ, এই বেয়াদব, আর কত গিলবি? শহীদ না হওয়া অব্দি আমাকে নামতে হলে আজ সত্যি সত্যি আমার হাতে খুন হবি। দোতলায় নিজের রুমে শুয়ে পা নাচাতে নাচাতে কথাটি বলল সায়ন। এমন ভাব যেন অসহ্য যন্ত্রণায় ছটফট করছে সে। স্বর্ণ কেবল মুখে এক লোকমা ভাত দিয়েছে। বেচারি গেলা তোর মুখ নাড়িয়ে চিবাতেও পারেনি। তার আগে অধৈর্য হয়ে ডাকতে শুরু করেছে সায়ন। সমানে চেঁচাচ্ছে। স্বর্ণ চুপচাপ শুনল, তবে উঠে যাওয়ার প্রয়োজন বোধ করল না। কেউ না জানুক, সে তো জানে কেন চেঁচাচ্ছে। মাথা ব্যথা নাকি ছাই, পাঁচে ছেলের ধান্দা অন্য কিছু। খুব ভালো করে জানে সে যাবে না, সে সত্যি যাবে না। শখাপুর কাছে ধরা খেয়েও শখ মেটেনি ফাজিল ছেলের। থাকবে কি করে? লজ্জা বলে কিছু থাকলে তো। নিজের রুমে শুয়ে শখ শুনছে সায়নের গলার স্বর, হাসছে মিটিমিটি। ভাইয়ের মাথাটা বুঝি সত্যিই গেছে। প্রেমে পড়লে বুঝি এমনই হয়। এদিকে ছেলের কাণ্ডে সে তারা নিজের কাছে থাকা পেন কিলার নিয়ে ছুটলেন দোতলায়। ছেলের বুঝি সত্যিই মাথা ব্যথা করছে, নয়তো এভাবে ডাকাডাকি করতো না নিশ্চয়ই। বড় মাকে যেতে দেখে স্বর্ণ ঠোঁট টিপে হাসল। তার জায়গায় বড় মাকে দেখে শেয়ারের মুখটা কেমন হবে ভেবে হাসি চওড়া হলো। শিরাতে সামনে হাসি আটকাতে গ্লাস উঁচে একটু পানি খেলো, নয়তো এভাবে হাসতে দেখে প্রশ্নের তোপে পড়তে পারে। ওদিকে সায়ন শুয়ে অস্থির অস্থির করছে। এপাশ ওপাশ করে চোখ মুখ বুজে আমার ডাকাটাকে মাকে দেখে বোকা বোকা হাসলো। ঠোঁটে হাসি এঁটে উঠে বসলো। সীতারার সঙ্গে আনা মেডিসিন ছেলের ডান হাতে ধরিয়ে গ্লাসে গিয়ে দিলেন। সায়ন মুখ কাঁচুমাচু করে হাতে মেডিসিন নিয়ে চুপ করে বসে রইল। তার তো কোথাও ব্যথা ট্যাথা নেই, কিচ্ছু নেই। আসলে স্বর্ণকে একটু কাছে পেতে এতক্ষণ তাড়া দিচ্ছিল, নয়তো পাঁচি মেয়ে আসতো না। কিন্তু এখন কি হবে, কি বলে বাঁচবে? মনে মনে কথা ভেবে সায়ন কথা খুঁজতে লাগলো। কিন্তু এই মুহূর্তে কথা খুঁজে পেল না। পৃথিবীতে কথার আকাল পড়ে গেল নাকি কে জানে। ছেলেটাকে বসে থাকতে দেখে সীতারা তার মাথায় স্নেহের হাত বুলাতে বুলাতে বললেন, কি হলো বাবা, খা। হ্যাঁ, হুম হুম, এই তো খাচ্ছি। খুব বেশি মাথা ব্যথা? কড়া করে এক কাপ চা করে দিই। আর ঘুম আসবে না, আমি বরং ঘুমানোর ট্রাই করি। ওষুধটা খেয়ে নে বাপ, তারপর ঘুমা। আমি চুল টেনে দিচ্ছি, এমনিতেই ঘুম চলে আসবে। এ কথা বলে সীতারা সায়নকে তাড়া দিয়ে ওষুধ খাওয়ালো। সায়নও খেতে বাধ্য হলো। তারপর উনি ছেলের শিয়রে বসে কখনো ছেলের মাথার চুল টেনে দিতে লাগলেন, কখনো কপাল টিপতে থাকলেন। মনে মনে সায়ন চরণের কুষ্টি উদ্ধার করে চোখ বুজে নিল। একটু পর ছেলেকে গভীর নিঃশ্বাস ফেলতে দেখে সীতারা লাইট অফ করে চলে গেলেন। উনি যেতেই সায়ন ওপর হয়ে শুয়ে বিড়বিড় করে বলল, খেতে চাইলাম সুন্দরী বউ, অথচ খেতে হলো পেন কিলার। কপাল। কথা বলে স্বর্ণকে গালি দিতে দিতে সে সত্যি সত্যি ঘুমের দেশে পাড়ি জমালো। ঘড়ির কাঁটা চলছে টিকটিক করে। রাতের শেষ প্রহর। নিবাসের সকল সদস্য গভীর ঘুমে মগ্ন। তখন কেউ দোতলার রুমের দরজা খুলল। পা টিপে টিপে বের হলো সন্দর্পণে। গুটি গুটি পায়ে এগিয়ে দরজায় হাত ছোঁয়ালো। পাসওয়ার্ড টিপে প্রবেশ করলো রুমে। এদিক ওদিক উকিঝুঁকি মেরে নিঃশব্দে দরজা আটকে দিল। লাইট জ্বালালো, বিছানায় বসলো। এরপর চোখ বুলালো চারপাশে। সামনে থাকা বিশাল বড়
ড্রেসিং টেবিলের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে মলিন হাসল। হাত রাখলো আঘাতপ্রাপ্ত ঠোঁটের কোণে। তখন হাতের ফোনটা প্রাইভেট হতে দেখে হাসল। জানতো কলটা এখনই আসবে। সে কল রিসিভ করে গা এলিয়ে দিল নরম বিছানায়। নাকে এসে ঠেকল খুব পরিচিত ঘ্রাণ। তখন ফোনের ওপাশেও নীরবতা। কিছুক্ষণ পর কানে এসে বিঁধল গমগমে সেই কণ্ঠস্বর। এত রাতে আমার রুমে কি? ঘুমাসনি কেন? ঘুম ভেঙে গেল, আর আসছে না। এজন্য আমার রুমে আসতে হবে? এলে কি ক্ষয়ে যাবে? তা যাবে না, তবে আসার কারণ থাকতে হবে। কেন? রুমে কি হীরে জহরত লুকিয়ে রেখেছেন যে ভয় পাচ্ছেন? এর চেয়েও দামি কিছু। চুরি করি তাহলে? চুরি করতে গেলে কৌশল জানা আবশ্যিক। শুনি কি সেই কৌশল? রুমের মালিকের থেকে চুরির কৌশল জানতে চাচ্ছিস? ঘটে বুদ্ধির ছিঁড়ে ফোটা না থাকলে যা হয় আর কি। আমি অসুস্থ, বকবেন না, খবরদার। এখনো ব্যথা আছে? আছে। শুদ্ধ ভাই? আমাকে এই ফোনটা দেওয়ার কারণ কি? বলেছি তো, বিয়ের জন্য কতদূর এগোলো জানার জন্য। কাজ শুরু করিনি এখনো। কাল থেকেই শুরু করবি। বিয়ে করব, বিয়ে করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ বিয়ে পাগল হয়ে গেলেন কেন? কাহিনী কি? বয়স তো কম হলো না? তাই বলে হঠাৎ করে কেন? ওসব তুই বুঝবি না, আরো বড় হ। বুঝবো না, অথচ আমার ঘাড়ে গুরু দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। দেওয়ার কারণ সময় মতো বুঝে যাবি। একথা বলে শুধু চেয়ারে হেলান দিয়ে নিচে ঠোঁট কামড়ে ধরে হাসল। শীতল চোখের সামনে যেভাবে বুকের মধ্যে ফোন লুকিয়েছিল, ভাবলেও হাসি পায়, অস্বস্তি লাগে। মূলত এই কারণে ফোন নিজের কাছে রাখার সাহস করেনি। ফোনটা দেখলেই সেদিনের ঘটনা মনে পড়ে যেত, যেটা তার জন্য শুভকর কিছু হতো না। কেন হতো না? এই কেন এর জবাব নেই। জবাব খোঁজারও প্রয়োজন মনে করেনি কখনো। সে চোখ খুলে তাকালো ল্যাপটপের দিকে। তার বিছানায় শুয়ে আছে শীতল, কানে ফোন, বুকের উপর একটা বালিশ, চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে বিছানা জুড়ে। পরনে কালো কালার লেডিস টপ, সঙ্গে ঢিলে ঢালা প্লাজো। পুরো লোক নাদান বাচ্চা টাইপের, অথচ দুষ্টুমিতে পিএইচডি করা। কথা কাজে দুরন্তপনা। শীতল কিছুক্ষণ আগে রুমের পাসওয়ার্ড চাপতেই তার কাছে নোটিফিকেশন চলে এসেছে। এত রুমে কে ঢুকতে চাচ্ছে? কি কাজ? নাকি অন্য কেউ বাসায় ঢুকেছে? মূলত এসব ভেবে ল্যাপটপ চেক করে দেখে দরজার সামনে চুবুথুবু শীতল দাঁড়িয়ে আছে। হেলে তুলে বারবার পাসওয়ার্ড ইন করছে। তাকে দেখে কনফার্ম বাটন পেশ করতেই দরজা খুলে গেল। ডিসক্লাইন করলে একাধিকবার পাসওয়ার্ড চাপায় বৈদ্যুতিক শক খেত। বৈদ্যুতিক শকে ঝাঁকি খেয়ে সে ওইখানে মরে পড়ে থাকত। অথচ বোকা শীতল টের পায়নি রুমের মালিক না চাইলে রুমে ঢুকতেও পারত না। বর্তমানে দুজনেই চুপ। চলছে নীরবতা। নীরবতা অদ্ভুত কারণে নিঃশব্দ থাকতে ভালো লাগে। ফোন কানে ধরে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনছে। কাকতালীয়ভাবে দুজনেরই মন খারাপ। মনে অনেক কথা জমা, অথচ বলতে ইচ্ছে করছে না। শীতল আবার বেশিক্ষণ চুপ থাকতে পারে না। চুপ থাকলে পেটের মধ্যে গজগজ করে। এই স্বভাবের কারণে সেই আগে নীরবতা ভাঙল। ধীর কণ্ঠে বলল, শুদ্ধ ভাই?
একটা কথা বলি? না। কেন? বলি না, প্লিজ। বারণ যখন শুনবি না তখন পাগল ছাগলের মতো জিজ্ঞাসা করিস কেন? আপনার কি মন খারাপ? এ কথা মনে হলো কেন? আপনার বুক চাপা নিঃশ্বাস আমার কানে কানে গুনগুন করে বলে গেল। এ কথা বলে খিলখিল করে হাসলো শীতল। হাসতে গিয়ে কাটা ঠোঁটে টান খেল। ব্যথাতুর শব্দ করে ঠোঁট চেপে ধরল। শুদ্ধ হাসি শুনল। শুনল তার করা ব্যথাতুর শব্দ। কেন জানি বুক ভার হলো। তারপর ল্যাপটপে চোখ রেখে বলল, রুমে যা। কেন? যেতে বলেছি। যাব না। তুই চুন্নি, তোকে বিশ্বাস নেই। তোকে রুমে রাখা রিস্ক। যা বলছি। আমি চুন্নি? কি চুরি করেছি আমি? খবরদার বলছি, উল্টাপাল্টা অপবাদ দিবেন না। আমার নতুন টি শার্টটা গায়েব করেছিস। পারফিউম, শিবলু, রিচওয়াচটাও দুদিন আগে ঝেড়েছিস। আর বলবো? শীতল জিভে কামড় দিল। সত্যি সত্যি গায়েব করেছে, কিন্তু বিশুদ্ধ পুরুষ জানলো কিভাবে? কথায় কথা বাড়ে, কিন্তু বলতে গেলে সত্য ফাঁস হয়ে যাবে। এর চেয়ে ভালোই ভালোই কলটা কাটা উত্তম। তাই সে বলল, যেই না রুমের চেহারা তার আবার পেয়ারা। থাকবই না আপনার রুমে। এ কথা বলে সে কল কেটে দিল। তারপর পুরো রুম টই টই করে ঘোরে। এটা ওটা নেড়ে চেড়ে দেখল। রুমের এক কোণে থাকা ছোট্ট ফ্রিজ খুলে সফট ড্রিঙ্কস বের করলো। খেলো ধীরে সুস্থে। অত্যাধুনিক ডিজাইনের ড্রেসিং টেবিলের কাঁচ সরিয়ে ধরে ধরে সাজানো পারফিউম ঘেটে খুঁটে দেখল। তারপর পছন্দসই একটা নিয়ে নিজের শরীরেও মাখল। খোলা চুলগুলো খোঁপা করে স্টাডি টেবিল থেকে একটা কলম নিয়ে খোঁপাতে গুজে দিল। চুলের কাঠে কাজ ছাড়ল কলম দিয়ে, আর কি। এরপর থম মেরে কিছুক্ষণ বসে থেকে যাওয়ার জন্য পা বাড়িয়েও থেমে গেল। পিছু ফিরে তাকালো বিছানার দিকে। বিছানাটা যেন টানছে তাকে। ভাবলো সে যদি এখানে থেকেও যায় শুদ্ধ জানতেও পারবে না। কল কেটে দিয়েছে, জানার কথাও না। চোখে আবার ঘুম ধরা দিয়েছে। রুমে যেতে আলস্য লাগছে। এইসব ভেবে সে ড্রিম লাইট অন করলো। রুমে ছেয়ে গেল নীলচে নরম আলোয়। তার রুমটার থেকেও এই রুমটা বড় সড়ো, খুব বেশি সুন্দর। গোছগাছ থাকে অল টাইম। এর জন্য খুব লোভ হয়। মন বলে শুদ্ধকে বের করে রুমটা দখল করে নিতে। মনে মনে এসব ভাবতে ভাবতে সে এগোলো বিছানার দিকে। শুয়ে পড়ল চিন্তিত মনে। এরপর বিড়বিড় করে বলল, একটু ঘুমাই। একটু ঘুমালে পাপ হবে না, জানতেও পারবে না রুমের খচ্চর মালিক। এ কথা বলে চোখ জোড়া বন্ধ করে নিল। পরিচিত ঘ্রাণ নাকে এলে প্রাণ ভরে টেনে নিল। এরপর অবান্তর ভাবনা ভাবতে ভাবতেই ঘুমের দেশে পাড়ি জমালো। শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখল তার অনুপস্থিতিতে তার রুমে তার বেডে অন্য কারো রাজত্ব। অথচ না কিছু বলতে পারল আর না ধমকে বের করে দেওয়ার ইচ্ছে করল। এখন মধ্যরাত। ঘুমিয়ে আছে সুখী মানুষগুলো। ইয়াসির রাতের রাস্তায় হাঁটতে হাঁটতে সিগারেট ফুঁকছে। নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়ছে। তার মনে একটি আফসোস জমা হয়েছে। সেই আফসোসের নাম শীতল। আজকে পাখিটাকে না চাইলেও ছাড়তে হলো। পাখিটার সেই পুতুল মুখ, শরীর, শিরশির করা গোলাপি ঠোঁট, অধর কামড়ে হাসি, রাগে ফেস, চঞ্চলতা সব চোখের তারায় ভাসছে। কুটকুটে যৌবনের তাড়নায় জীবনে অনেক মেয়েকেই খেয়েছে, কিন্তু না মন তৃপ্ত হয়েছে আর না দেহ।
এবার মনের মতো কাউকে পেলে নিজের কাছে রেখে দিলে কেমন হয়, ঠিক বন্দিনী করে, সম্পত্তির মতো নিজের নামে দলিল করে, যাতে কেউ না কাটতে পারে। হুম, কাজটা করলে কিন্তু মন্দ হয় না। তার জীবনে হেতু দরকার। সংসার করার ইচ্ছে কোনো কালেই ছিল না, কিন্তু জীবনটা আজকাল খুব বেশি পানসে লাগে। একাকী সময়গুলোতে কাউকে পাশে পাওয়ার শখ জাগে। অনেক তো হলো বাউন্ডুলেপনা, এবার তাহলে শীতল রানীকেই বন্দিনী করা যাক, রেখে দেওয়া যাক নিজের খুব কাছে, নিজের করে। তার স্তব্ধ বাড়িতে চঞ্চল পাখিটি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে, তার মন কেমন করে খিলখিল হাসিতে সুখে সে ঝুমঝুম করবে, গাইবে, নাচবে। আর সে দু চোখ ভরে দেখবে, হাসবে, আগলে রাখবে। এছাড়াও চঞ্চল পাখি ডাকে সে রোজ রাতে বউ সাজাবে, লাল টুকটুকে লালচে রাঙা বউ। মোট কথা, বউয়ের সাজে কখনো কারোর সঙ্গে রাত্রি যাপন করা হয়নি, না কারো বউয়ের সাজ নষ্ট করার কারণ হতে পেরেছে। এবার হবে, খুব তাড়াতাড়ি হবে। সামর্থ্যবান পুরুষ হয়ে যদি বউ সাজে বউয়ের সাজ নষ্ট করতে না পারে, তবে কেমন পুরুষ সে? ছ্যাঃ, পুরুষ সমাজকে মানবে? মানা উচিত না। সে জানে না এসব কেন ভাবছে, তবে ভাবতে ভালোই লাগছে। তার এমন বেপরোয়া ভাবনা ছেদ ঘটল ফোনের রিংটোনে। কল রিসিভ করে কানে ধরতে কেউ বলল, ওই ছেলেগুলো কই? কোথায় পাঠিয়েছো তাদের? পালাতে বলেছি, পালিয়েছে। কোথায় গেছে আমি কি করে বলবো? সত্যি করে বলো ইয়াসির। কি আশ্চর্য, আপনাকে মিথ্যে কথা বলবো কেন? আপনি কি আমার বেড পার্টনার যে মিষ্টি মিষ্টি কথা বলে আরেক রাউন্ড খেলার ফায়দা খুঁজবো? তুমি কি নর্মাল কথা বলতে পারো না? না, পারি না, কারণ আমার সেক্স পাওয়ার সময় আপনার মতো লো বাজেটের না। সেক্স পাওয়ার আপনার মতো লো বাজেটের না, আমার পাওয়ার অল টাইম তুঙ্গে, তাই আমিও থাকি সঙ্গে। এতই যখন পাওয়ার, মেয়েটাকে রেপ করলে না কেন? শুদ্ধ মশাইকে একটু খেলিয়ে নিতে মন চাইলো। তাছাড়া ওই নটি বয় আগে দেশে আসুক, বিদেশি বসে বনের কলঙ্কিত দেহে বিদেশে বসে বনের কলঙ্কিত দেহ দেখে কতটুকুই বা শোক পালন করবে। ও ফিরলে আরও পারবে না। শকুনি দৃষ্টি তার এমনি এমনি শীর্ষস্থানে নাম পৌঁছায়নি। বলেন কি? দেখে তো মনে হয় না। গভীর জলের মাছ যা করে তা দেখায়, বা যা করে তা দেখায় না, আর যা দেখায় আসলে সে না। তাই ওকে হেলাফেলা করা ঠিক হবে না। ওহ, আইসি, সম্বন্ধে থেকে কোটাটাই চিজ বার্গার। ও তোমার বউয়ের ভাই না যে সম্বন্ধে ডাকবে? ডাকলে কি পাপ হবে? তা জানি না, তবে সিরিয়াস হও, চোখ কান খোলা রাখো। গাধার মতো এ কাজ বারবার করে সময় নষ্ট করো না তুমি। মেয়েটাকে ছেড়ে শুদ্ধকে খোঁচালে, এর ফল ভালো হবে না। ভেজর ভেজর না করে টাকা পাঠান দেখি। পকেটে টাকা না থাকলে শরীরে এনার্জি পায় না। ইয়াসিরের কথা শুনে লোকটা কল কেটে দিল। কয়েক মিনিট পর তার ফোনে মেসেজ এলো, মাত্রই অ্যাকাউন্টে 3 লাখ টাকা ঢুকেছে। এবার শান্তি লাগছে। মনে শান্তি নিয়ে ভাবতে লাগলো পরের ধাপাটা ঠিক কোন জায়গায় দিলে শুদ্ধ সোনা আর আঁতকে উঠবে, কাটা মুরগির মতো ছটফট করবে। চৌধুরী নিবাসে নাকি দুটো কুঁচো চিংড়ি আছে, নামটা বোধ হয় সাম্য সৃজন। তাদের ধাবার গুটি বানালে কেমন হয়? ভালোই হয় বোধ হয়। তাহলে আর কি, ভালো দিয়ে ভালো কাজে সম্পূর্ণ করা হোক। গভীর ঘুমে তলিয়ে সায়ন। রুম জুড়ে অন্ধকার। সময় তখন ভোর 5টার কাছাকাছি। সেই মুহূর্তে নিঃশব্দে তার রুমে প্রবেশ করলো
কেউ। আস্তে করে জ্বালালো ড্রিম লাইট। আবঝালোয় দেখলো দাপুটে রাগী ছেলের শান্ত চেহারা। সে সাবধানে হাতে রাখা কেকটা সেন্টার টেবিলের উপর রাখলো। এরপর কোলবালিশটা সরিয়ে সায়নের পাশে শুয়ে পড়ল। মায়া লাগলো ডাকতে। বুকের কাছ থেকে কোলবালিশ সরাই বিরক্ত হলো সায়ন। বউটাও কাছে আসে না, কোলবালিশও আজকাল কাছে থাকতে চায় না। কি যে জ্বালা! সে ঘুমের ঘোরে কোলবালিশ হাতড়ে নিতে গিয়ে হাত পড়ল নরম কিছুর উপর। বালিশ তো এত নরম না। বিড়াল টিড়াল নাকি? রুমের দরজাটা খোলা দেখে ঢুকে পড়েছে হয়তো। এ কথা মাথায় আসতেই সে চোখ খুলতে গিয়েও খুলতে পারল না। কেউ চোখের উপর হাত রেখেছে। তার খুব কাছে ঝুঁকে এসেছে, কানে কানেও বলছে, শুভ জন্মদিন শাহরিয়ার চৌধুরী। শুভ হোক আপনার জীবনের আগামী পথ চলা। সুখ হোক, স্বাচ্ছন্দ্য এসে আলোকিত করুক আপনার জীবন। সায়ন হাসল। তার চোখ থেকে হাত সরালে ঘুম ঘুম চোখের দৃষ্টি মেলতেই চোখের তারায় বিস্ময় খেয়ে গেল। দৌড়ে উঠে বসতে গিয়েও নিজেকে দমিয়ে নিল। চোখ টলে আবারও তাকালো। স্বর্ণও তাকিয়ে আছে। সায়ন অবাক হয়ে দেখছে শাড়ি পরা স্বর্ণকে। স্বর্ণ শাড়ি পরে না, কালে ভদ্রেও না, আর পরলেও কখনো বাহিরে যায় না। অথচ আজ এই রূপে বেশে তাকে দেখে সায়ন কথার খই হারিয়ে ফেলল। শুধু মুগ্ধ নয়নে দেখে গেল তার মহারানীকে, মনোহরণীকে। তারপর আজলা ভরে স্বর্ণের দুই গালে হাত রেখে বলল, কাজী অফিস খোলা থাকবে এখন? না। কাজের বাড়িতে লোক পাঠায় তুলে আনো পাটাকে। তাহলে তুই কিছু একটা কর। কি করব? হয় বিয়ে, নয়তো বেসামাল আমিটাকে সামলে নে। উঠে বসো। এ কথা বলে স্বর্ণ সরে গেল। কেকটা এনে দাঁড়ালো ঠিক সায়নের সামনে। সায়নের চোখে মুখে মুগ্ধতা, অপ্রত্যাশিত ভালো লাগাই বুক ভরে গেছে। স্বর্ণ সেজেছে, তার স্বর্ণ তার জন্য সেজেছে। যত্ন করে চোখে কাজল পড়েছে, ঠোঁটে লিপস্টিকের হালকা ছোঁয়া, অঙ্গে জড়ানো তারই দেওয়া জামদানি শাড়ি। আচ্ছা, শাড়িটি বেশি সুন্দর নাকি তার স্বর্ণ অঙ্গে জড়িয়েছে তাই এত সুন্দর লাগছে? শানকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকতে দেখেও স্বর্ণ কিছু বলছে না, হাসছে না, আর না লজ্জায় নুয়ে পড়ছে। সে শানকে উঠে বসিয়ে ইশারায় কেক কাটতে ইশারা করলো।